নমস্কার and ওয়েলকাম টু সিএ বাংলা। আরবিআই একটি নোটিশ পাবলিশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার হাউস হোল্ড সেভিংস গত ৪৭ বছরে সব থেকে লোয়েস্ট পয়েন্ট এসেছে। যদি একটি মানুষ 2022 সালে একটি মানুষ তার ইনকামের 7.3% সে সঞ্চয় করতে পারত, কিন্তু 2023 সালে এসে তার সঞ্চয়ের পরিমাণ সেটা 5.3% এসে দাঁড়িয়েছে। তার মানে হচ্ছে 2% তার ডিক্লাইন হয়েছে। কিন্তু এই 2% ডিক্লাইন হওয়ার মেন কারণটা কি? এই 2% ডিক্লাইন হওয়ার ফলে মানুষের যে ডেপ্থের পরিমাণ সেটা 5.8% এসে দাঁড়িয়েছে, যেটা 1970 সালের পর সেকেন্ড হাইয়েস্ট লেভেল এসে পৌঁছেছে। এই যে হাউস হোল্ড সেভিংস রেট, এই হাউস হোল্ড সেভিংস রেটটা কি? হাউস হোল্ড সেভিংস রেট হচ্ছে, যদি আমরা 100 টাকা ইনকাম করি, এই 100 টাকা ইনকামের মধ্যে আমরা দিনে কত টাকা খরচা করলাম। যদি আমি 60 টাকা এখানে খরচা করি, 60 টাকা খরচা করার পর এই 40 টাকা বেঁচে থাকছে, এই 40 টাকাটাই হচ্ছে আমাদের সেভিংস। এই যে একটা নির্দিষ্ট পরিমাণ সেভিংস প্রতিদিন করছি, একটা মানুষ করে চলেছে, এই সেভিংসের রেটটাই হচ্ছে হাউস হোল্ড সেভিংস রেট। আমাদের ইন্ডিয়াতে একটা মানুষ 3 রকম ভাবে সেভিংস করতে পারে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস দ্বারা, দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্যাল অ্যাসেটের দ্বারা, তৃতীয়ত হচ্ছে কোনো একটা প্রিসিয়াস মেটালের দ্বারা, প্রথমত হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে, যদি কোনো ব্যাংকে গিয়ে কেউ যদি আরডি বা ফিক্সড ডিপোজিট বা কোনো একটা স্টকসে গিয়ে লাগাই, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ফিজিক্যাল অ্যাসেট হচ্ছে যে টাকাটা আমরা কোনো একটা ল্যান্ড পারচেস করার জন্য, কোনো একটা প্রপার্টির জন্য বা কোনো একটা ঘর কেনার জন্য আমরা খরচা করি, সেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাসেটস। আর গোল্ড অ্যান্ড সিলভার অর্নামেন্টের ক্ষেত্রে, যেটা কোনো একটা প্রিসিয়াস মেটালসের ক্ষেত্রে আমরা খরচা করি, কোনো একটা সোনার চেন কিনে নিলাম বা সোনার ব্রেসলেট কিনে নিলাম, এটা হচ্ছে এক ধরনের সেভিংস। তাহলে আমাদের ইন্ডিয়ার মধ্যে সেভিংস করার দরকারটা কি? আমরা সেভিংস করে কি বা করবো? যদি একটা গাড়ি চলে, ওই গাড়িটার মধ্যে যে ফিউল থাকে, ফিউলটা হচ্ছে সেই গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক তেমন ভাবেই আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আমাদের সেভিংস একটা বড় যোগদান প্রদান করে। একটা মানুষ, সে দিনে 1000 টাকা ইনকাম করছে, সে তার 1000 টাকা ইনকামের মধ্যে সে যদি দিনে প্রতিদিন 200 টাকা করে সে বাঁচাতে পারে, ওই বাঁচানো পয়সাটা এক মাসে গিয়ে তার 6000 টাকা এসে দাঁড়াবে। এই 6000 টাকা এসে যখন দাঁড়াবে, তখন সে, যখন তার হাতে এই 6000 টাকা থাকবে, তখন সে কি করবে? সে একটা হয়তো কিছু একটা পারচেস করবে, কোনো একটা তার বাড়ির কোনো একটা জিনিস সে ছাড়াই করবে বা কোনো একটা জিনিস সে তৈরি করবে। হয়তো নতুন একটা এসি পারচেস করলো বা নতুন একটা ফ্রিজ পারচেস করলো। এই যে পারচেস করার ফলে তার মার্কেটের মধ্যে একটা ক্যাশ ফ্লো হবে। ক্যাশ ফ্লো হওয়ার পরে মানুষের মধ্যে, অন্যান্য মানুষের কাছেও পয়সা যাবে, তার জন্য একটা জব ক্রিয়েশন হবে। এই জব ক্রিয়েশন হওয়ার ফলে অন্যান্য মানুষের হাতে টাকা যাবে, তার ফলে ইন্ডিয়ান ইকোনমির একটা বুস্ট পাবে। এই ইন্ডিয়ান ইকোনমির যে গ্রোথটা হচ্ছে, তার জন্য আমাদের হাউস হোল্ড সেভিংস একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে হাউস হোল্ড সেভিংস কমে যাওয়ার ফলে আমাদের ইন্ডিয়ার দিন দিন আমাদের ডেপ্থ বেড়ে চলেছে। তা এই ডেপ্থ কথা মানে কি? যদি একটা মানুষ সে 100 টাকা ইনকাম করে, সে যদি দিনে 100 টাকা ইনকাম করার পর সে যদি 120 টাকা সে খরচা করে, এই 120 টাকা খরচা করার ফলে কিন্তু তার এক্সট্রা তার 20 টাকা বেশি খরচা করতে হচ্ছে। এই এক্সট্রা যে 20 টাকা বেশি খরচা করছে, এই 20 টাকাটা হচ্ছে তার ডেপ্থ। এই ডেপ্থ হওয়ার ফলে মানুষ দিনে দিনে ঋণে পড়ে যাচ্ছে। তাহলে আমাদের ইন্ডিয়ার হাউস হোল্ড সেভিংসটা ডিক্লাইন করছে কেন? তার কতগুলো রিজন আছে। প্রথম রিজন হচ্ছে লো ইন্টারেস্ট রেট। আমি যদি আজকে ব্যাংকে টাকা রাখতে চাই, টাকা রাখতে গেলে তার জন্য ব্যাংক আমাকে 6% বা 6.5% হারে ইন্টারেস্ট দিচ্ছে। এই ইন্টারেস্টটা বলতে গেলে আমাদের পয়সাটার ভ্যালু দিন দিন কমেই চলেছে। তার জন্য মানুষ সেই টাকাটা ব্যাংকে না রেখে বিভিন্ন দিকে সে খরচা করে ফেলছে। দ্বিতীয়ত হচ্ছে, এই যে এই মানুষ খরচা করার ফলে দিন দিন ইনফ্লেশন বেড়ে চলেছে। মানুষের হাতে যখন পয়সা আসছে, মানুষ তখন বেশি বেশি খরচা করছে। এই বেশি বেশি খরচা করার ফলে মার্কেটে ক্যাশ ফ্লো বেশি হচ্ছে। ক্যাশ ফ্লো যখন বেশি হচ্ছে, তখন জিনিসের দাম প্রচন্ড পরিমাণে বাড়ছে। যদি তুমি মনে করো একটা মার্কেটে গেলে,
মার্কেটে এক ব্যাগ আলু আছে, ওই এক ব্যাগ আলুটাকে কিনতে সবাই যদি যায়, সবারই হাতেই 1000 টাকা আছে। এবার 1000 টাকা থাকলে মার্কেটে ওই আলুটার দাম যদি 600 টাকা হয়ে থাকে, তাহলে কিন্তু ওই আলুটার দাম তখন ওই ব্যক্তির কাছে প্রিসিয়াস মেটাল হয়ে যাবে। তখন সে 600 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করে দেবে, কারণ সবার হাতেই তো 1000 টাকা আছে। এবার সবার হাতে ক্যাশ ফ্লো থাকার ফলে দিন দিন ইনফ্লেশন বেড়ে চলেছে। এই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আরবিআই রেপো রেট প্রদান করে। রেপো রেট রেপো রেটটা আমি পরে কোনো একদিন কোনো একটা ক্লাসে তোমাদেরকে বোঝাবো। দ্বিতীয়ত হচ্ছে গ্লোবাল ইকোনমিক আনসার্টেনিটি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে, তার ফলে টেনশনসের ফলে আমাদের দিন দিন পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলেছে। এই পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলার জন্য মানুষের বেশি টাকা খরচা করতে হচ্ছে। যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ে, পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, কারণ কোনো একটা জিনিসকে তুমি ট্রান্সপোর্টের জন্য পেট্রোল ডিজেলই ব্যবহার করতে হবে। এই পেট্রোল ডিজেল ব্যবহার করার ফলে যখন ট্রান্সপোর্ট খরচা বেড়ে যাবে, তখন প্রত্যেকটা জিনিসের দামও বেড়ে যাবে। তার জন্য মানুষকে বেশি টাকা খরচা করতে হচ্ছে, তার জন্য মানুষ সেভিংস এর পরিমাণটা কমে যাচ্ছে। চতুর্থত হচ্ছে মানুষের কনজামশন দিন দিন বেড়ে চলেছে। মানুষ ফিউচারের জন্য সেভিংস করতে পারছে না, ইএমআই নিয়ে কোনো একটা জিনিস কিনে নিচ্ছে। এই যে মানুষের যে ইনকাম, তার থেকে বেশি খরচা করে ফেলছে। এই যে খরচা করার ফলে সে তার কোনো আয় সে সঞ্চয় করতেই পারছে না। ইনক্রিজ দ্য কস্ট অফ লিভিং। আজকে মুম্বাই বা দিল্লির মতো বড় বড় শহরে একটা ফ্ল্যাটে তুমি থাকতে যাও, সেখানে ইনকামের 40-50% তোমার হোম রেন্ট এবং তোমার ইলেকট্রিসিটিতেই চলে যাবে, কারণ দিন দিন লিভিং খরচা বেড়েই চলেছে। তার জন্য মানুষ তার ইনকামের মোটা টাকা মানে দিয়ে দিতে হচ্ছে, তারপরে সে সেভ করতে পারছে না। আমরা আমাদের হাউস হোল্ড সেভিংসকে ইনক্রিজ করার জন্য কি করতে পারি? প্রথমত হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রচণ্ডভাবে দরকার, যেটা আমাদের ঠিকমতো ডিসিশন নিতে সাহায্য করবে যে কোথায় আমাদের টাকাটা সেভিংস করা দরকার এবং কোথায় আমাদের টাকাটা ইনভেস্ট করা দরকার এবং কোথায় এই জিনিসটাকে খরচা করা দরকার। এটা আমাদের জন্য প্রচণ্ডভাবে একটা দরকারি জিনিস। দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স ইনিশিয়েটিভ এবং ডিডাকশন অফ দ্য সেভিং ইনস্ট্রুমেন্ট। যেমন হচ্ছে রিটায়ারের পর যে ট্যাক্স, ফিক্সড ডিপোজিটের ট্যাক্স এবং ইন্স্যুরেন্স পলিসি প্রত্যেকটার জন্য যে ট্যাক্স নেওয়া হচ্ছে, এই ট্যাক্সটা কমাতে হবে। তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্ট সেভিং স্কিম, যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এনএসসি, তারপরে সুকন্যা সমৃদ্ধি যোজনা। মানুষকে বোঝাতে হবে যে এখানে সেভিংস করলে সেটা সেফ এবং সিকিউর হবে এবং নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট এবং তার ইন্টারেস্ট রেটটাও খুব ভালো, এটা মানুষকে বোঝাতে হবে। চতুর্থত হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম। মানুষ তার যে রিটায়ারমেন্টের পর যে লামসাম অ্যামাউন্টটা পায়, সেই অ্যামাউন্টটা সে ন্যাশনাল পেনশন সিস্টেমের মধ্যে যাতে বা এমপ্লয় প্রভিডেন্ট ফান্ডের মধ্যে কন্ট্রিবিউট করে, সেটাকে রাখে, তাহলে তার সেভিংস তার ফিউচারের জন্য ব্রাইট হবে। তাহলে এই যে মানুষ যখন সেভিংস করতে পারছে না, তার ফলে মানুষের ডেপ্থ দিন দিন বেড়েই চলেছে। এই ডেপ্থটা আমরা কিভাবে রিডিউস করতে পারি? প্রথমত হচ্ছে কাউন্সিলিং সার্ভিসের ক্ষেত্রে মানুষকে বোঝাতে হবে, মানুষকে গাইডেন্স দিতে হবে এবং মানুষকে সাপোর্ট করতে হবে যে কিভাবে কত টাকা খরচা করতে হবে, কোথায় টাকাটা খরচা করতে হবে এবং কেন খরচা করতে হবে। মানুষকে কাউন্সিলিং করতে হবে, তার জন্য প্রপার গাইডেন্স দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রেগুলেশন অফ দ্য লিডিং প্র্যাকটিস, যাতে মানুষ বেশি বেশি খরচা না করে, তার উপর যে একটা সময় গিয়ে এক্সেসিভ বার্ডেন পড়ে যাচ্ছে, সেটা যেন না হয়। মানুষ ঋণ নিয়ে যাচ্ছে, সে এক্সট্রা খরচা করেই যাচ্ছে, এক্সট্রা ইএমআই নিয়ে যাচ্ছে, একটা টাইমে গিয়ে সে তার বার্ডেনে পরিণত হয়ে যাচ্ছে। এই বার্ডেনটা যাতে না হয়, তার জন্য একটা রেগুলেশন করতে হবে, রেগুলেশন বডি তৈরি করতে হবে। তৃতীয়ত হচ্ছে রিলিফ প্রোগ্রাম তৈরি করতে হবে, কিন্তু এটার জন্য এটার একটা নেগেটিভ এফেক্ট দেখা যাচ্ছে যে যারা বড় বড় ফার্মার তারা এর সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে, কিন্তু যারা ছোট ফার্মার যারা আত্মহত্যা করে নিচ্ছে, তারা এর সুযোগ সুবিধা নিতে পারছে না। কারণ যখন ভোট আসছে, এটা আগে হতো, যখন ভোট আসতো
তখন তাদের ফার্মার্সদের একটা তারা যে লোন নিত সেই লোনটাকে রিমুভ করে দেওয়া হতো। কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে যে যারা বড় বড় ফার্মার তারা তারা মোটা অ্যামাউন্ট লোন নিয়ে নিচ্ছে এবং তারা ভোটের জন্য অপেক্ষা করছে তখন তাদের লোনটা মুকুব হয়ে যাবে। এর ফলে এর ফলে ইন্ডিয়ার ইকোনমিকে একটা ঝটকা লাগে। তার জন্য আমার সালটা মনে নেই ঠিক, কিন্তু তার জন্য এই ফার্মার লোন মুকুবটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে ভারতের সঞ্চয়ের যে হ্রাস ভবিষ্যতের আয়ের সম্ভাবনার প্রতি আস্থার লক্ষণ হিসেবে ব্যাখ্যা করছে। এই যে ইন্ডিয়ান হাউস হোল্ডদের সেভিং দিন দিন কমে যাচ্ছে, এটা একটা সাইন হচ্ছে কনফিডেন্ট অফ ফিউচার ইনকাম প্রসপেক্টের। এর যদি আলাদাভাবে বলি ফাইন্যান্সিয়াল ফ্র্যাজাইলিটি এবং আনসার্টেনিটি। এর ফলে আমাদের ইন্ডিয়ার ফাইন্যান্সকে একটা ফ্র্যাজাইল এবং আনসার্টেনিটি তৈরি করছে। আমি যদি বলি স্পেশালি ভাবে ইন্ডিয়ার হচ্ছে G20 কান্ট্রির মধ্যে সব থেকে লোয়েস্ট পার ক্যাপিটা ইনকাম দেশ। তাহলে এখানে তোমাদের কি মনে হয় আমরা আর কোন পদ্ধতিতে আমরা হাউস হোল্ড সেভিংস বাড়াতে পারি? কমেন্টে তোমরা অবশ্যই লিখবে। এবং তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা হচ্ছে ইন এ গিভেন ইয়ার ইন ইন্ডিয়া অফিসিয়াল পভার্টি লাইন আর হায়ার ইন সাম স্টেট দেন ইন আদার বিকজ ভারতের একটি নির্দিষ্ট বছরে কিছু রাজ্যে সরকারি দরিদ্র সীমা অন্যদের তুলনায় বেশি থাকে। এর কারণটা কি? পভার্টি রেটসটা ভ্যারি করছে স্টেট টু স্টেট, না প্রাইস লেভেলটা ভ্যারি করছে, গ্রস স্টেট প্রোডাক্ট ভ্যারি করছে স্টেট টু স্টেট, না কোয়ালিটি অফ পাবলিক ডিস্ট্রিবিউশনটা ভ্যারি করছে স্টেট টু স্টেটে? কোনটা হবে সঠিক অ্যান্সার? আমি নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো অ্যান্সারটা। তবে আজকের মতো এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শোনার জন্য।